আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। লোডশেডিং থেকে মুক্তির জন্য গড়ে তোলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন এখন মরার উপর খাড়ার ঘা। দফায় দফায় সময় বাড়িয়েও উৎপাদনে যেতে না পারা প্রকল্পটিতে নতুন করে খরচ বাড়ছে আরও 26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটির দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উল্টো ব্যয় বাড়ানোটা হবে অপরাধকে বৈধতা দেয়া। এছাড়াও এই কালক্ষেপণে ঋণের চাপ বাড়ছে বলেও মনে করেন তারা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে 2017 সালে পাবনায় শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু 2400 মেগাওয়াট ক্ষমতার 2 ইউনিটের এই কেন্দ্রের উৎপাদন 2023 সালের মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যায়নি একটিও। এছাড়াও ব্যয়বহুলে প্রকল্পের নির্মাণ কাজের চূড়ান্ত সময়সীমা এখনও অনিশ্চিত। এদিকে দফায় দফায় সময় বাড়ানো রূপপুর প্রকল্পের প্রকল্পিত ব্যয় বাড়ছে আরও অন্তত 26,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়েছে জানিয়ে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়কে অবগত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ক্যামেরার সামনে কথা না বললেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, ডলার বিনিময়ের মূল্য বৃদ্ধির কারণেই বেড়েছে খরচ। 2016 সালে ডলার বিনিময় হার ছিল 80 টাকা, কিন্তু বর্তমানে ডলারের বিনিময় হার 122 টাকা। ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে। তবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রূপপুর প্রকল্পে শুরুতেই বাড়তি ব্যয় যুক্ত করা হয়েছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়ে গেছে, সেসব অভিযোগ নিষ্পত্তি করা সরকারের জন্য ফরজ ছিল এবং এখনও ফরজ আছে। সেগুলো না করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া, আমি মনে করি ওই সমস্ত অভিযোগকে সুরক্ষা দেওয়ার শামিল। সময় মতো নির্মাণ কাজ শেষ না হয় প্রকল্প খরচ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদ। প্রকল্প যখন প্রথমভাবে প্রাক্কলিত হয়, তারপরে দেখা যায় যে যেহেতু কালক্ষেপণ হয়, এটার ফলে যেটা হয় যে প্রাথমিকভাবে প্রাক্কলিত যে মূল্যটা ধরা হয়, যে ব্যয়টা ধরা হয়, সেটা থেকে কিন্তু পরবর্তীতে এটা আরও বেড়ে যায়। তো এটা একটা তো আমাদের বাজেটের উপরে একটা চাপ পড়ে। অন্যদিকে আর্থিক ঝুঁকি কমাতে মেগা প্রকল্পগুলোতে হেজিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা যদি হেজিং করতাম, যখন 86 টাকা ছিল, যে আগামী 5 বছরে আমি $5 বিলিয়ন খুব বেশি হলে 88 টাকায় নিব, তাহলে আজকে কিন্তু আমাকে 120 টাকা করে চিন্তা করতে হইতো না। 40% ডেপ্রিসিয়েশন টাকার, সেটার যে ইম্প্যাক্ট অন ডেট রিপেমেন্ট, সেই ইম্প্যাক্টটা নিতে হতো না। 1,13,092 কোটি টাকা ব্যয়ে 2016 সালে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে পতিত আওয়ামী লীগ সরকার। তবে আলোচিত বালিশ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগে শুরু থেকেই আলোচনায় ছিল পারমাণবিক প্রকল্পটি। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি আরও বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। এদিকে এভার কেয়ার হাসপাতালে এখনও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে জানান চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ফারিয়া, আমি যদি একটু বলি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের চোখ কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে, কেননা এখানে গত 27 নভেম্বর থেকে সিসিইউতে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ গত শুক্রবার থেকে কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি। তিনি কিন্তু গত শুক্রবারে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় আততায়ীর গুলিতে
গুলিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, তারপরে সেখানে অস্ত্রোপচার শেষে জরুরি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর থেকেই কিন্তু শরীফ ওসমান বিন হাদি আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং আশঙ্কাজনক, অর্থাৎ তিনি কিন্তু এখনও ঝুঁকি মুক্ত না। আমরা যদি আরেকটু বলে রাখি যে ওসমান বিন হাদিকে বিদেশে নেওয়ার জন্য কিন্তু তার পরিবারের সদস্য এবং মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শের প্রেক্ষিতে তারা কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে এবং আজকে দুপুরের পরে যে কোনো সময় কিন্তু তাকে বিদেশে অর্থাৎ সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের যে কোনো একটি দেশে নেওয়া হতে পারে বলে আমাদেরকে সর্বশেষ গতকাল রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এবং এরপরে যদি আরেকটু বলে রাখি যে ঠিক কখন নেওয়া হবে এবং আর কোনো আপডেটের তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা যদি একটু বলে রাখি যে গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তির পরেই থেকে কিন্তু সারা দেশের মানুষের আগ্রহ এভার কেয়ার কেন্দ্রিক হয়ে যায়। অনেকেই কিন্তু এখানেও আসেন এবং তথ্য জানার চেষ্টা করেন। তবে আজকে কিন্তু আমরা এখানে সাধারণ মানুষের কোনো উপস্থিতি দেখতে পারছি না। আমরা যদি একটু বলি যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া এখন ভিভিআইপি পার্সন হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন এবং সেই সাথে ওসমান বিন হাদিকে এই হাসপাতালে স্থানান্তর করার পরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ভেতরে কিন্তু এসএসএফ এর সদস্যরা রয়েছে। আমরা যদি আরেকটু বলে রাখি ওসমান বিন হাদি কিন্তু লাইফ সাপোর্টে, তার যে মাথায় গুলি লাগার পর থেকে সে কিন্তু এখনও ডিপ কোমায় রয়েছে বা গভীর অসচেতন অবস্থায় রয়েছে এবং ঠিক তার শারীরিক কন্ডিশন গতকালকের পর থেকে কিন্তু আমরা আর নতুন কোনো তথ্য পাইনি এবং আমরা যদি আর নতুন কোনো তথ্য পাই সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জেকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। এদিকে টানা 5 দিন ধরে পঞ্চগড়ে চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গেল 4 দিন ধরে দিনাজপুরেও তাপমাত্রা বিরাজ করছে 11-র ঘরে। সকালে জেলা আবহাওয়া অফিস 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল 94%। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ায় দিনমজুর, ছিন্নমূল ও নদী পাড়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে শীতের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর প্রভাবে দেখা দিয়েছে ওষুধসহ চিকিৎসার সামগ্রীর সংকট। শিশু বিশেষজ্ঞরা বলছেন শীতে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে। বরগুনা থেকে মনির হোসেন কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বেড এবং মেঝে কোথাও তিল ধরার ঠাঁই নেই। শিশু রোগীদের উপচে পড়া ভিড়ের এই চিত্র বরগুনা জেনারেল হাসপাতালের 50 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে 1.5 শতাধিক রোগী। গত 4 দিন ধরে 2 শিশু সন্তান নিয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন সদর উপজেলার পরীরখাল গ্রামের অলিউল্লাহ। শিশুদের বেশিরভাগ ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান তিনি। তো বাবুর হারে না মোডো দুইবার আজবরাই তো অসুস্থই পড়ছে বেশি, এই পাতলা পায়খানা পর জ্বর সারেন পোলডে হইয়ে আসছি সব মাথিপতি লেগে মানুষজনের জ্বালায় আডা যায় না। এছাড়া বেশিরভাগ টেস্ট করতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। এতে খরচ বাড়ছে তাদের। ওয়াশরুমের বেহাল অবস্থার পাশাপাশি জ্বলে না লাইটও। বাচ্চার নিউমোনিয়া আছে 3 দিনের জন্য, 3 দিন হয়েছে। ঠান্ডা লাগে কি 1 ঘন্টা ছিল আর কি ভর্তি অবস্থায় আইসিইউর ভিতরে। পরে এক বাবু আমার মারা গেছে, আরেক বাবু আছে, তাও মানে অনেক বেতাল অবস্থা। ঠান্ডায় শিশুরা বেশি অসুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। তাই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার তাগিদও দেন তিনি। গরম এবং ঠান্ডার মিলিত আবহাওয়ার জন্য মোটামুটি বাতাসে আপনি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ছে। এই ঠান্ডা ফ্লু নর্মাল থেকে এটা আস্তে আস্তে মানে ভেতরে গিয়ে আপনার নিউমোনিয়ার সৃষ্টি করছে। হাসপাতালে আমাদের কিছু ওষুধের সংকট রয়েছে। তাদের বলা হয় কিভাবে বাচ্চাদের রাখতে হবে, কিভাবে হাইজিন মেনটেন করতে হবে, কিভাবে থাকতে হবে। চলতি মাসে বরগুনা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 8 শতাধিক শিশু, আর ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে 400-র বেশি শিশু। নাদিরা সুলতানা, RTV।
কেরানীগঞ্জে প্রকাশ্যে ফরমালিন মিশিয়ে পাকানো হচ্ছে ফল, বিষাক্ত ইথোফেন কেমিক্যাল দিয়ে প্রতিনিয়ত পাকানো হচ্ছে কলা, সফেদা সহ দেশীয় বিভিন্ন ফল, যা খেয়ে লিভার নষ্ট কিংবা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে দোষীদের সাজা আরও কঠিন করার দাবি বিশেষজ্ঞদের। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আড়তে ফল পাকাতে এভাবেই প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক। পানির সাথে ইথোফেন, রাইপেনের মতো কেমিক্যাল মিশিয়ে তাতে ভেজানো হচ্ছে বিভিন্ন দেশীয় ফল। এতে অল্প সময়ের মধ্যে এসব কাঁচা ও অপরিপক্ক ফল পাকা রং ধারণ করে। আড়ত থেকে বিষাক্ত এসব ফল পাইকারি কিনে নিয়ে যান আশপাশের এলাকার খুচরা ব্যবসায়ীরা। তবে ফল পাকাতে অসৎ উপায় অবলম্বন করলেও ক্ষতির বিষয়ে জানেন না বলে দাবি আড়তদারদের। আপনি যে ব্যবহার করতেছেন একটা মানুষকে কি খাওয়াচ্ছেন, এটা পরিমাণ অল্প দিলে পাকে যারা কমলা গলা পাইছেন আনে ওটা তো মেডিসিন দেয় না, কি করে ওরা, আমরা এটা বেশিও না, আমরা এই যে আজকে আইছি এখন যাবো গা। তবে এগুলো ঠিক না, কারণ এগুলো নিজেও দোষী, দেশও দোষী, জাতীয় দোষী। বিষাক্ত রাসায়নিক মেশানো এসব ফল খেলে লিভার নষ্ট কিংবা ক্যান্সারের মতো রোগ হতে পারে বলে সতর্ক করলেন এই চিকিৎসক। তো এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলেই এর প্রভাবটা জনস্বাস্থ্যে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। খাদ্যনালীতে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে, ইভেন ক্যান্সারের মতো রোগও হতে পারে। দ্রুত অসাধু এসব আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো বাজার মনিটরিং এর যে বিষয়টা, যদি বাজার মনিটরিং আমরা না করি তাহলে হয়তো অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা হয়তো এই সুযোগে তারা ক্ষতিকর কেমিক্যাল মিক্স আপ করে তারা খাদ্য বিষক্রিয়ায় নিয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এটাও দেখভাল করব। ফলে কেমিক্যাল মেশানো বন্ধ করতে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে দোষীদের সাজা আরও কঠিন করার দাবি বিশেষজ্ঞদের। সুলাইমান কবির, RTV। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকারী সুদানে নিহত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সদস্য। এর মধ্যে কুড়িগ্রামে মারা গেছেন শান্ত মণ্ডল ও মুমিনুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে জেলার রাজারহাট ও উলিপুর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত শান্ত মণ্ডল জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডল পাড়ার বাসিন্দা। চলতি বছরের নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। নিহত আরেক সেনা সদস্য মুমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। দুই পরিবারে চলছে শোক আর আহাজারি। ভালোভাবে আমার কাছে ফিরিয়ে আনা, আমার এত সুন্দর ভাই, আল্লাহ সালাম কালাম দিছে, বাবা বলছে ভাইও ভালো আছেন, আসি ভাত খাইছেন, নামাজ পড়ছেন, আসি গরুর বাছুর হয়েছে, বাছুর হলে এবার ওটা নেবেন, বাথরুম ভালো করছেন। আমি আল্লাহ বাছুরতে বাসি যাই, থাকলে গেলে যায় ওই পাখে পাক ঘর আর 2টা রুম করি দিব ছোট ভাই। মাত্র 9 মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন পৃথিবীতে বিরল। যুদ্ধের পাশাপাশি জোরালো কূটনীতিতে স্বল্প সময়ে আসে বাংলার বিজয়। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৭১-এর 15 ডিসেম্বর সামরিক যুদ্ধ বিরতির মাধ্যমে শুরু হয় পাকিস্তানের আত্মসমর্পণ ও বাঙালির বিজয় প্রক্রিয়া। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ১৯৭১-এর 15 ডিসেম্বর কনকনে শীতেও মাতৃভূমিকে রক্ষায় উত্তপ্ত ৫৬,০০০ বর্গ মাইলের ভূখণ্ড। মৃত্যুকে জয় করে সমরাস্ত্রের বিরুদ্ধে বীর বাঙালি রণ অভিযান। তাতে জল, স্থল ও আকাশে বিপর্যস্ত পৃথিবীর অন্যতম ক্ষমতাধর সামরিক বাহিনী। ডিসেম্বরের শুরুতেই আত্মসমর্পণের মনোভাব নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে অকার্যকরের ষড়যন্ত্র শুরু করে পাক হানাদার বাহিনী। 14 ডিসেম্বর হত্যা করে দেশের বুদ্ধিজীবীদের। জেনারেল নিয়াজির অনুরোধে 15 ডিসেম্বর বিকেল 5:30 থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত রাখে ভারত। ঢাকার চারপাশে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে পুরো ঢাকা শহর। মেলা করে আমাদের রিপোর্ট নিয়ে গেছে। আমরা যে মার্সি পরে যে একটা রিপোর্ট নিয়ে যাইতে হয়, এই রিপোর্টের সময় যাই নাই। আর শাহজাহান গেছিল, মোখলেসুর রহমান গেছিল, আর রহিমউদ্দিন গেছিল। তো মেলা করে সবাই খুব উল্লসিত ছিল, খুব আনন্দে ছিল। জানাইলো আমাকে পরে যে আমরা যখন গেছি আমাদের
দারুণভাবে তারা সম্বর্ধনা দিছে। 15 ডিসেম্বর সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিলে মার্কিন সপ্তম নৌবিহার দিক পরিবর্তন করে। এই প্রেক্ষাপটে সরে যায় রাজাকার আল বদরদের পায়ের তলার মাটি। অবস্থা বেগতিক দেখে তারা রাতেই গা ঢাকা দিতে শুরু করে। যুদ্ধের স্মৃতিচারণে তুলে ধরেন সে সময়ের কিছু কথা। এই দেশ স্বাধীন হয়ে যাবে অবস্থা, এরকম অবস্থা। ঢাকার পরিস্থিতিটা তো এইরকমই ছিল যে ঢাকাটা একদম থমথম ছিল। ঢাকার আর পরিস্থিতিতে গোলাগুলিটা তো আর সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড আর তখন আর ছিল না। তখন শুধু ওই ভারতীয় প্লেনই এর এই আনাগোনাটা ছিল। এদিন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম নতুন জাতি রাষ্ট্রের অভ্যুদয় হওয়াটা তখন কেবল কিছু সময়ের ব্যাপার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শিল্পীর রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ এলাকা সেজেছে বর্ণিল সাজে। সৌন্দর্য বর্ধনে রোপণ করা হয়েছে বাহারি জাতের ফুলের চারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভারের আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালে জাতির গৌরবোজ্জ্বলতম দিন মহান বিজয় দিবস। একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিতে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 6 নভেম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় স্মৃতিসৌধের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণের পাশাপাশি রং বেরঙের আলোকসজ্জায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই স্মৃতিসৌধে কাজ করছেন শ্রমিকরা। ধোয়া পাগলা মশামশি যা আছে গাছের পাতা ফুটা উঠা সব উঠাই ফেলাইছি। প্রতি বছরই আমরা এখানে কাজ করি, আর এখানে কাজ করলে আমাদের খুব ভালো লাগে এবং গৌরব করি আমরা এখানে কাজ করে আমরা অনেক মজা পাই। আমরা প্রতি বছর এই স্মৃতিসৌধে লাইট লাগাই। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সহ সর্বস্তরের স্বাধীনতা প্রেমী। সাকিব আল হাসান, RTV। দর্শক, এ নিয়ে আরও জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। প্রস্তুতির সবশেষ পরিস্থিতি জানাবেন। ফাহমেদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির স্বাধীনতার সবচেয়ে বিজয়ের যে দিন, সেই দিন কিন্তু আগামীকাল প্রথম ভোরে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং শহীদ বেদিতে কিন্তু তারা পুষ্প অর্পণ করবেন বলে আমরা জেনেছি। তো এই 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধকে নানা রঙে কিন্তু রঙিন করে তোলা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন SSF-এর দখলে রয়েছেন, অর্থাৎ জনসাধারণ সহ সাংবাদিকদেরও প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু বাহারি বিভিন্ন লাইটিং সহ নানা সাজে সজ্জিত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কিন্তু 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন প্রশাসনের পক্ষ থেকে। এটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। গতকাল কিন্তু পুলিশের যে DIG রেজাউল করিম মল্লিক, তিনি কিন্তু সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানিয়েছেন সাদা পোশাকের পাশাপাশি কিন্তু পোশাকধারী সদস্যরাও থাকবেন এই নিরাপত্তার দায়িত্বে। এবং সকালে ভিআইপিদের
শ্রদ্ধা নিবেদনের পরেই সে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই জাতীয় স্মৃতিসৌধের সবগুলো দ্বার কিন্তু খুলে দেওয়া হবে। জনসাধারণ লক্ষ জনতার ভিড় করবে কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। তো আগামীকাল কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে, এমনটাই জানিয়েছেন গণপূর্ত বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন আনোয়ার খান আনু। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার সর্বশেষ। নেত্রকোনার হাওরে মাছের অভয়াশ্রমে মাছ ধরার অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। জেলার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির হাওরে দেখা যায় এসব চিত্র। সরকারি বেড়িবাঁধ কেটে নদীতে অবৈধ মাছের ঘের তৈরির মাধ্যমে প্রতি বছর কোটি টাকার মাছ লুটে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মৎস্যজীবীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী মহলের কারণে মাছ ধরতে পারছেন না জেলেরা। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সুনামগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ খালিয়াজুড়ি হয়ে ভৈরব পর্যন্ত যাতায়াত নদীপথ। বাঁশ, গাছের ডালপালা আর কচুরিপানা দিয়ে তৈরি অবৈধ ঘের স্থাপনের ফলে ট্রলার, কার্গো, বোল গেট সহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে প্রায়। নেত্রকোনা, খালিয়াজুড়ি ও মদন এলাকার জলাশয়ে রয়েছে অন্তত 3 শতাধিক অবৈধ মাছের ঘের। প্রতি বছর এ জেলার হাওর এলাকায় কৃষকের ফসল রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধে খরচ করছে কয়েক কোটি টাকা। তবে লাভবান হওয়ার আশায় এ বেড়িবাঁধ কেটে মাছ ধরছেন এলাকার কিছু প্রভাবশালীরা। এতে জেলে সহ সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অধিকার থেকে। কিছু দুষ্কৃতিকারী লোকজন এই যে বেড়িবাঁধ কাইটা মাছ মারার জন্য এই বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত করতেছে। গায়ে তুলছে, বাস বস কুইপা তুলছে, আসা যাওয়া করা আমরা খুবই বিপজ্জনক। কেউলো সাহেবের কাছে বিচার দিলাম, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিলাম, এরা কিন্তু গ্যারাজি করে না। এদিকে অবৈধভাবে বেড়িবাঁধ কাটায় আগাম বন্যায় ফসল হারির আশঙ্কা করছেন কৃষকেরা। বাঁধটা কাটলে মনে করেন আগাম যে বন্যাটা আছে, এই বন্যায় টোটাল ডিঙ্গাওতা হাওরের এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। কৃষকরা অনেক ক্ষতি হয়ে যায়, সেই বন্যায় হাওরে খেয়ে যায়। অবৈধ মাছের ঘের উচ্ছেদে অভিযানের নির্দেশ আছে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা ওইটাকে মনিটরিং করে, যারা এভাবে মাছ ধরার চেষ্টা করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। 2025-এর শেষে দাঁড়িয়ে প্রভাবশালীদের ক্ষমতা দেখানোর যৌক্তিকতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।